ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোডম্যাপে নির্বাচন নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করেন সিনিয়র সচিব আখতার আহমেদ। এর সাথে আরো আমরা যে এই সময় তিনি জানান, পর্যবেক্ষকদের কাছ থেকে ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যেগুলো পর্যালোচনা করা হচ্ছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। ২২টি রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় তথ্যের জন্য ও পর্যবেক্ষণের জন্য ফিল্ডে পাঠানো হবে বলেও জানান তিনি। ২২টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করবে ইসি, যাতে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি তুলছেন তারা মাঠের বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। যারা নির্বাচনকে বয়কট করতে চায় তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার দুপুরে গুলশানের নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা আসলে মুখ্য। বলেন, নির্বাচনকে যারা অনিশ্চিত করতে চায় তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। যারা বিভিন্ন মাঠের বক্তব্য দিচ্ছে যে এই সমস্ত দাবি পূরণ না হলে, ওই সমস্ত দাবি পূরণ না হলে, সংস্কার পূর্ণাঙ্গ না হলে, বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না, এগুলো মাঠের বক্তব্য। আমি নির্বাচন নিয়ে কোনো সংশয় শঙ্কা দেখি না। যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যাদের সাথে আমাদের জোট করলে নির্বাচনটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু এবং একটা ইনক্লুসিভ আমাদের মতো করে আমরা করতে পারবো। এই ইনক্লুসিভ সেটা নয়, আমরা গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে একটা ঐক্য বজায় রাখতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি যেটা হয়েছে সেটাকে ধরে রাখতে চাই। সেই লক্ষ্যে যদি আমাদের জোটে আরও কোনো রাজনৈতিক দল অন্তর্ভুক্ত হয়, সেই চেষ্টা আলাপ আলোচনা আমাদের আছে, তবে সেটা এখনো পর্যন্ত আমরা চূড়ান্ত করিনি। পতিত ফ্যাসিস্টরা নির্বাচনকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে কার্যকর যৌথ অভিযান দাবি করেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। যাদের হাতে অবৈধ অস্ত্র আছে প্রচুর পরিমাণে, এটা আমরা দেখেছি, জাতি দেখেছে, এগুলো উদ্ধারের বিষয়ে একটা খুব কড়াকড়ি অভিযান চালানো প্রয়োজন। এই অবৈধ অস্ত্র যদি মাঠে থেকে যায় তাহলে নির্বাচনের সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পায় তারা পতিত ফ্যাসিস্ট শক্তি করতে পারে, এটা একদম উড়িয়ে দেওয়া যায় না। রাজনৈতিক দলগুলোর কোনো বিষয়ে সংশয় থাকলে তা অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও প্রত্যাশার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের মধ্যে সংশয় আছে যে নির্বাচন অনুষ্ঠানের আগে কি কি বিষয়ে তারা দেখতে চায়, সেই বিষয়গুলোর জবাব তো অবশ্যই সরকারের কাছে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিচার কাজে সৃষ্ট বিশৃঙ্খলার প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার প্রয়াস ছিল 11ই অগস্টের ঘটনা। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি, প্রধান বিচারপতি এবং বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বার বরাবর 3 দফা দাবি জানিয়ে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে হট্টগোল সৃষ্টি করে বিচার কার্যের পরিবেশ বিঘ্নিত করেছেন সাবেক বিচারপতি খায়রুল হকের পক্ষের আইনজীবীরা।
এদিকে সংগঠনের মহাসচিব বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লড়াই কোনো ব্যক্তি না দলের সঙ্গে নয়, এই লড়াই আদালতে সুশাসন এবং শৃঙ্খলা ফেরানোর লড়াই। পূর্ব পরিকল্পিতভাবে হট্টগোল সৃষ্টি করে বিচার কার্যের পরিবেশ বিঘ্নিত করেছেন, উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করেছেন পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসররা একত্রিত হয়ে। এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা তার এবং তার পরিবারের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা আইনজীবীরা মনে করছি, দেশের মানুষ মনে করছে, সেই বিচার কাজকে বাধাগ্রস্ত প্রতিহত করার একটা ট্রায়াল ছিল গত 11ই আগস্ট। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে নাগরিকদের ওপর নজরদারিতে ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়াবকে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট বৈঠক নিয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 12 তারিখে তার সাথে বায়োলেট্রাল মিটিং হয় মালয়েশিয়ার। স্বৈরাচারী সরকার দেশের মানুষের নাগরিক অধিকার হরণে স্পাইওয়্যার ব্যবহার করেছে। এসব যন্ত্রপাতির উৎস, ব্যবহার এবং খরচ নিয়ে তদন্ত করতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব প্রধান করে কমিটি গঠনের কথাও জানান তিনি। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার দ্বারা ইউজ করেছেন। এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ আহমেদ। ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর প্রসঙ্গে বলেন, ফলপ্রসূ এই সফরের মধ্য দিয়ে দ্রুতই দেশে মালয়েশিয়ান বিনিয়োগ আসবে। আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তা আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্টটা বাড়বে, বাংলাদেশে আমরা মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট অদূর ভবিষ্যতে দেখতে পাবো। সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। রিফর্ম আরো এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো ৩৬৭টা। ৩৬৭টার মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রাজধানী মহানগর এলাকায় একদিনের জন্য যে কোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে 14ই অগস্ট রাত 11টা থেকে 15ই অগস্ট রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। তবে কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সে ব্যাপারে কিছু স্পষ্ট বলা হয়নি গণবিজ্ঞপ্তিতে। তবে বিভিন্ন আয়োজনকে সামনে রেখে ফানুস ওড়াতে গিয়ে বেশ কিছু অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে রাজধানীবাসী। নেত্রকোনা জেলা শহরের বিএডিসি ফার্মের ভেতরে কাজ করতে গিয়ে দেয়াল ধসে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নেত্রকোনা মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী শাহনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, এ ঘটনার পরে বিস্তারিত জানানো হবে।
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী দর্শনা ডিলাক্স দুটি পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পর 2 জন মারা যান। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আহত আরও 15 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জে সংখ্যালঘুদের মারধর এবং হয়রানি মামলায় অব্যাহতি পেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ সব আসামি। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ হোসেন এই আদেশ দেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিগত সরকার মিথ্যা মামলা তাকে হয়রানি করেছে। মামলা থেকে খালাস পাওয়া বিজয়ের কথা জানান তিনি।